আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের শোনাবো হৃদয় রাঙানো প্রেম গল্পটি। লিখেছেন সিনথি ইসলাম সীমা। পর্ব নম্বর 12। গল্পটি শেষ পর্যন্ত শুনবেন, আশা করি সবার ভালো লাগবে। ক্যালেন্ডারের পাতা উল্টিয়ে চোখের পলকে কেটে গেল দুদিন। এ দুদিনে কৃষাণের থেকে তেমন কোনো আঘাত প্রাপ্ত হয়নি হুমায়রা। ধমকাধমকি তো তার রোজকার রুটিনের আবশ্যক কর্ম, এটা থেকে ছাড় পায়নি। তবে এতে তেমন একটা প্রভাব পড়ে না মেয়েটার উপর। এ কদিনে স্বামীর এমন ধমকে একেবারে অভ্যস্ত হয়ে গেছে সে। আজকে মির্জা পরিবারের প্রতিটি সদস্যের মধ্যে তাড়াহুড়া চলছে। কিছুক্ষণ পরেই তারা রওনা হবে কৃষাণদের মামা বাড়ির উদ্দেশ্যে। একদিন সেখানে থেকে পরদিনে আবার রওনা হতে হবে আলবির মামা বাড়ির উদ্দেশ্যে। এই সপ্তাহের মাথায় আবারও দেশ ছাড়বেন ইকরার বাবা চাচারা। সেই সুবাদে দু ভাইয়ের শ্বশুরবাড়ি থেকেই দাওয়াত পড়েছে। এইদিকে সবার মাঝে যতটা তারা দেখা যাচ্ছে, ঠিক ততটাই গাছাড়া ভাব হয়ে আছে কৃষাণ। প্যান্টের পকেটে হাত দিয়ে বেশ ফুরফুরে মেজাজে ভার্সিটির জন্য রেডি হয়ে নিচে নামতে দেখা গেল তাকে। ছেলের এমন লাপাত্তা ভাবে বরাবরের মতোই বিরক্ত হলেন ইয়াসমিন বেগম। তিনি সকাল সকাল গিয়ে বলে এসেছেন রেডি হয়ে থাকতে, অথচ এসবে কোনো খেয়ালই নেই ছেলেটার। ভদ্রমহিলা ছেলের পথ আটকে দাঁড়ালেন, বললেন, তোকে বলেছিলাম না আজকে তোর মামার বাড়িতে যাবি? কোথায় যাচ্ছিস তুই? তো যেতে নিষেধ করেছি কে? তোমার বাপের বাড়ি, তুমি যাও। তুই যাবি না? এক কথা বারবার বলতে গিয়ে বিরক্ত হলো ছেলেটা। সকালেও একবার বলেছে সে কোথাও যাচ্ছে না, তারপরও বারবার এসব প্রশ্ন করার মানে হয়? বিরক্ত নিয়েই উত্তর করলো, গেলেই তো তোমার বাপের বাড়ির মানুষ শুধু জ্ঞান দেওয়া শুরু করে। আমার আবার অত জ্ঞানী মানুষ সহ্য হয় না। তোমাদের যাওয়া তোমরাই যাও। জ্ঞানের কি দেখেছিস তুই? যা বলে ঠিকই তো বলে। এ বাড়িতে আরও একটা ছেলে আছে, তোর মতো এমন অমানুষ হয়েছে সে। নিজের বড় ভাইয়ের মতো হতে পারবি না, আবার আমার বাপের বাড়ির মানুষ সেটা বললেই দোষ। ওর মতো হতে চাই না আমি, তুই কখনো আলবির মতো হতেও পারবি না। অমন, এই এক কথা কানের কাছে বারবার বলো না তো। ছোটবেলা থেকেই শুনে আসছি তোমাদের এই বয়ান। ওর মতো হওয়ার দরকার নেই আমার, আমি আমার মতো হয়েছি। হয়েছিস তো এক নম্বরের বখাটে, আবার গলা উঁচিয়ে কথা বলিস। আর আলভি, ওর নাম আরেকবার আমার সামনে নিবে না বলে দিলাম। আগে থেকেই ও ভালো ছিল আর আমি খারাপ ছিলাম, তাই এখন সেই খারাপের উচ্চমাত্রায় গিয়ে পৌঁছেছি। সুতরাং ওর সাথে আমাকে টানবে না, আর আমি আমার মতো। চিৎকার করে বলল কৃষাণ। রাগে চোখ মুখ লাল হয়ে গেছে ছেলেটার। পরিস্থিতি খারাপের দিকে যেতে দেখে রান্নাঘর থেকে এগিয়ে আসলেন নাজমিন বেগম। ছোট জায়কে হালকা ধমকের সুরে বললেন, আহ, সকাল সকাল এসব কি শুরু করলে? ও যেতে না চাইলে জোর করার কি আছে? ও তো কখনই কোথাও যায় না। থেমে গেলেন ইয়াসমিন বেগম। ক্ষুব্ধ চোখে তাকিয়ে রইল ছেলের পানে। সেদিকে লক্ষ্য করল না কৃষাণ। গটগট পায়ে রুমে চলে গেল সে। ভার্সিটিতে যাওয়া হলো না আর। পুরো ঘটনা রান্নাঘর থেকে চুপচাপ লক্ষ্য করল হুমায়রা। স্বামীর কথার পিছনে লুকিয়ে থাকা অভিযোগগুলো বুঝতে বেগ পোহাতে হলো না তার। মিঠুর জন্য খাবার নিয়ে ধীর পায়ে রুমে প্রবেশ করলো হুমায়রা। আশেপাশে চোখ বুলিয়ে খুঁজল মন গহীনের কাঙ্ক্ষিত ব্যক্তিটাকে। রুমের মধ্যে দেখা মিলল না তার। বারান্দায় গিয়ে দেখতে পেল মানুষটার চওড়া কাঁধের পেছনটা। মিঠুকে নিয়ে বারান্দায় বসে সিগারেট ফুঁকছে কৃষাণ। হুমায়রার উপস্থিতি টের পেতেই ধমকে বলল, এখানে কি চাই? মিঠুর জন্য খাবার নিয়ে এসেছি, দে। হাত বাড়িয়ে বাটিটা নিয়ে গেল সে। কিছু বলল না হুমায়রা, তাকিয়ে রইল সেদিকে। মিঠুর সামনে বাটিটা ধরতেই মুখ ফিরিয়ে নিল প্রাণীটি, যেন কৃষাণের হাতে খেতে নারাজ সে। কপাল কুঁচকে গেল ছেলেটার। বলল, কি হলো, খাচ্ছিস না কেন? মিঠু, তুমি না ভালো, খেয়ে নাও। বাটিটা আর একটু এগিয়ে দিয়ে আদুরে গলায় বলে উঠল হুমায়রা। সাথে সাথেই ভদ্রপ্রাণীর মতো একটা গাজরের কুচি মুখে পড়ে নিল মিঠু। মুচকে হাসলো মেয়েটা। তবে ব্যাপারটা সহ্য হলো না সামনে বসা পুরুষটির। সে কপাল কুচকে জিজ্ঞেস করলো, এটাকে বশ করেছিস নাকি তুই? বশ করার হলে খরগোশকে না করে আগে তার মহাজনকেই করতাম। মনে মনে বিড়বিড় করলো মেয়েটা। মুখে বলল, হুম, একটু ভালোবাসা দিয়েছি, এই যা। আচ্ছা বলুন তো, এই দুটো গাজরের থেকে কোন গাজরটা বেশি ভালো? দুটো গাজরের টুকরো কৃষাণের সামনে ধরে ফ্লোরে বসতে বসতে প্রশ্ন ছুড়ল হুমায়রা। তার কাণ্ড দেখে বুড়ো বেঁকে গেল কৃষাণের। রাগ নিয়ে বলল, তোর কি আমার হাতে মার খাওয়ার ইচ্ছে জেগেছে? তো আপনার সাথে থেকে আর কী বা পাওয়ার ইচ্ছে জাগতে পারে? ভালোবাসা তো দিবিনি না। ফালতু কথা বলে মার খাস না বলে দিলাম। এমনি মেজাজ খারাপ আছে, ধরলে একদম দুনিয়া দেখার অবস্থা রাখবো না। আমাকে মেরে যদি আপনার মেজাজটা একটু ভালো হয়, তাহলে না হয় একটু মারই খেলাম। আজকাল বেশি কথা ফুটেছে তোর মুখে। তোকে তো বলেই হুমায়রাকে মারার জন্য তেড়ে এলো। জায়গা থেকে নড়ল না মেয়েটা, শুধু চোখ মুখ খিচে রইল, যেন স্বামীর মার সাদরে গ্রহণ করতে প্রস্তুত সে। তার এমন মাসুম চেহারার পানে তাকিয়ে
কেন যেন হাত উঠাতে সক্ষম হলো না কঠোর মানব। মেয়েটার বন্ধ চোখের দিকে এক পলক তাকিয়ে হাত সরিয়ে আনলো কৃষাণ। বলল, তুই সামনে থেকে যা। আরেকবার বিরক্ত করলে কোন কাজটা ভালো এটা বললেই তো হয়। আমি আপনাকে আর কিছু জিজ্ঞেস করব না, দয়া করে একটু বলুন। মেয়েটার এমন অনুনয়ে নিজের সিদ্ধান্ত থেকে নড়তে বাধ্য হলো কৃষাণ। দীর্ঘশ্বাস ফেলে গাজর দুটোকে পর্যবেক্ষণ করে বলল, এটার থেকে ওইটা ভালো। প্রত্যাশিত জবাব পেয়ে মুচকি হাসলো হুমায়রা। পরপর বলে উঠল, আপনার উত্তর একেবারে সঠিক, কিন্তু আপনি কি একটা বিষয় খেয়াল করেছেন? পাশাপাশি দুটো জিনিস হওয়ায় একটা প্রশংসা আর একটা দুর্নাম করতে গিয়ে অপরটাকে অজান্তেই টেনে এনেছেন আপনি। ঠিক এমনটাই প্রত্যেকের ক্ষেত্রে হয়। আশেপাশে থাকা দুটো মানুষের মধ্যে কারো প্রশংসা বা দুর্নাম করতে গেলে আমরা অজান্তেই পাশের জনকে টেনে আনি। এর মানে এই নয় যে যার সাহায্যে অন্যকে সুনাম করা হলো সে খারাপ, বরং তারা দুজনেই দুজনের দিক থেকে পারফেক্ট। হ্যাঁ, সে হয়তো ওই ব্যক্তির মতো অতটা ভালো নয়, তবে সে নিজের জায়গা থেকে ঠিক। সুতরাং এসব ভেবে নিজেকে খারাপ করা পুরোপুরিভাবে ভুল। কৃষাণ পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে দেখল হুমায়রার মনোযোগী সত্তাটাকে। পরপর ভুরু উঁচিয়ে প্রশ্ন করল, তুই কি জ্ঞান দিচ্ছিস আমাকে? আস্তাগফিরুল্লাহ, মোটেও না। আমার নিজেরই তো জ্ঞান নেই, আপনাকে দেব কিভাবে? একেবারে ইনোসেন্ট ফেস নিয়ে উত্তর করলো মেয়েটা। তাহলে এতক্ষণ এই কথাগুলো দিয়ে কি বুঝিয়েছিস? সারমর্মটা হলো, আপনি অতটাও মন্দ নন, শুধু একটুখানি বখাটে। বসা থেকে উঠে রুম ত্যাগ করতে করতে বলল হুমায়রা, এই তুই কোথায় যাচ্ছিস? দাঁড়া বলছি। আমার সাথে ফাজলামি করিস? হুমায়রাকে আর পায় কে, সে দ্রুত পায়ে রুম ছাড়ল। দরজার কাছে গিয়ে আবারও বলল, ফাজলামি না, আমি সত্যি বলছি, আপনি অতটাও মন্দ নন। অতটা না, তোর ভাবনার চেয়েও বেশি মন্দ আমি। কথাটা শুনে মুখে মুচকি হাসিটা উভে গেল হুমায়রার। যেতে যেতেই মিহিসরে বলল, বখাটের স্বামী। কৃষাণের সজাগ কানে কথাটা পৌঁছতেই কেন জানি হাসি পেল ছেলেটার। মুহূর্তের মধ্যেই মন থেকে মুছে গেল সকল অভিযোগ, হিংসার রাগ। স্থান পেল এক টুকরো শান্তির হাসি। মনটা আগের তুলনায় শান্ত হতেই ভার্সিটি যাওয়ার সিদ্ধান্তে আবার ফিরে আসলো কৃষাণ। চুলগুলো হাত দিয়ে একটু ঠিকঠাক করে হাঁটা ধরল। ড্রয়িং রুমের শেষ মাথায় আসতেই পা জোড়া থেমে গেল তার। রান্নাঘর থেকে ভেসে আসলো অপ্রত্যাশিত কিছু কথা। তুমি কি কোনোভাবে এখন ওই বখাটে ছেলের সাইড নিচ্ছ? শাশুড়ির কণ্ঠের পরিপ্রেক্ষিতে দমল না হুমায়রা। পূর্বের মতো মাথা নিচু করেই বলে উঠল, না আম্মু, আমি ওনার সাইড নিচ্ছি না। উনি ভুল করলে আপনি বকাবকি করুন, যাই করুন, শুধু কারোর সাথে তুলনা করার অনুরোধ রইল। কারো তুলনা করে কিছু বললে মানুষের মনে একটা নেতিবাচক প্রভাব পড়ে। এর থেকে যে নিজেকে আরও খারাপের দিকে ঠেলে দেয়, আর তুলনা করার মধ্য দিয়েই একটা মানুষের মনে হিংসে তৈরি হয়। আমার যেটা মনে হলো বললাম, এতে আপনি কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন। বিস্ময়ে অভিভূত হয়ে আছে কৃষাণ। মানে? তার যেই দিকটা পরিবারের কেউ আজ অবধি বুঝল না, আজকে কিছু কথা শুনি সেই দিকটা বুঝে নিল ওই মেয়ে। এটাও সম্ভব? আবার কিনা তার মাকেই নিষেধাজ্ঞা জানাচ্ছে এই বিষয়ে। এমন আজব কেন মেয়েটা? একেবারে অন্যরকম, কেমন যেন পুরোটাই স্নিগ্ধতায় ভরপুর। হুমায়রার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেন ইয়াসমিন বেগম। তার পাশেই নাজমিন বেগম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। কথাগুলো একটু ভেবে দেখলেন ইয়াসমিন বেগম। পরপর বললেন, আচ্ছা, তোমার কথাই মানলাম, দেখি এতে কোনো পরিবর্তন আসে কিনা ওই ছেলের মধ্যে। মুচকি হাসলো হুমায়রা। পরপর কাজে হাত লাগিয়ে দিল। বলল, আপনারা রেডি হতে চলে যান, আমি সব সামলে নিব। তুমি যাবে না? না আম্মু, আপনারা যান। কথা বাড়ালেন না দুই যা। এমনিতেও কৃষাণ যেহেতু যাচ্ছেই না, সেহেতু হুমায়রা বাড়িতে থাকাই ভালো। এই ছেলেকে একা বাড়িতে রেখে গেলে চিন্তার শেষ নেই। মেয়েটা থাকলে একটু নিশ্চিন্তে থাকতে পারবেন। পরবর্তী পর্বটি শোনার জন্য অবশ্যই পাশে থাকবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।